নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে নামানোর জন্য যারা পলাশীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে কারোই স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। যে সকল বিশ্বাসঘাতকদের কারণে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্যটি ডুবে গিয়েছিল তাদের মধ্যে কেউ মানসিক ভারসাম্যহীন হয়ে নিজের গলায় নিজেই খুর চালিয়েছেন, কেউ দিল্লির রাজপথে বেওয়ারিশ লাশ হয়ে পড়েছিল, কেউ উন্মাদ হয়ে ঝাঁপ দিয়েছেন কূপে, কাউকে আবার গঙ্গায় ডুবিয়ে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের জীবনে কী যে নির্মম পরিণতি নেমে এসেছিল সেই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। বিশ্বাসঘাতকতা করেও সুখের হয়নি কারো জীবন, সকলের জীবনেই নেমে এসেছিল করুণ নির্মম পরিণতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা করতে মীর জাফর ঘাসেটি বেগমদের সঙ্গে ষড়যন্ত্র যোগ দিয়ে তা বাস্তবায়ন করেছিলেন লর্ড ক্লাইভ। পলাশীর যুদ্ধের পর হিরাঝিল প্রাসাদের ধনাগার থেকে লক্ষ লক্ষ টাকা মূল্যবান সামগ্রী নৌকায় করে ইংল্যান্ডে নিয়ে যান। তবে পলাশীর ষড়যন্ত্রের ঘটনা ক্লাইভকে মানসিকভাবে শান্তি থাকতে দেয়নি। শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন হয়ে নিজের গলায় নিজেই খুর চালিয়ে আত্মহত্যা করেন লর্ড ক্লাইভ। ঘাসেটি বেগম ছিলেন আলীবর্দী খাঁর কন্যা নবাব সিরাজের মাসি। ঘাসেটি বেগম চেয়েছিলেন তার পালিত পুত্রকে মসনদে বসাবেন, তবে তার ইচ্ছা পূরণ হয়নি। নবাব সিরাজ সিংহাসনে বসলে তা তিনি মেনে নিতে পারেননি, তার ফলে লিপ্ত হন গভীর ষড়যন্ত্রে। নবাব সিরাজের পরাজয়ের পর ঘাসেটি বেগম তেমন আর কিছুই করতে পারেননি। মীর জাফরের পুত্র মিরন ঘাসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক ভোররাতে জিঞ্জিরা প্রাসাদের কাছেই বুড়িগঙ্গায় নৌকা ডুবিয়ে ঘাসেটি বেগমকে হত্যা করা হয়। নবাব সিরাজের একজন সেনাপতি ছিলেন ইয়ার লতিফ, তবে সেও যুক্ত ছিল ষড়যন্ত্রের সাথে। পলাশীর যুদ্ধের সময় তার বাহিনী নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন ইয়ার লতিফ। যুদ্ধের পর তাকে আর পাওয়া যায় না। অনেক ইতিহাসবিদ মনে করেন ইংরেজরা তাকে গোপনে হত্যা করেছিলেন। সিরাজের পিতা এই মোহাম্মদী বেগকে পালন করেন এবং সিরাজের মা তার বিবাহ দেন। সিরাজ জীবন রক্ষার জন্য কাতর আবেদন করেন এবং তিনি কারো ক্ষতি না করেই অজ্ঞাত স্থানে বাকি দিনগুলো কাটিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। নবাবের কাতর প্রার্থনার উত্তরে তাকে কোনো সময় না দিয়েই তাকে হত্যা করা হয়। মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে 2রা জুলাই রাত্রে কারাগারেই নৃশংসভাবে হত্যা করে। মোহাম্মদী বেগ পরবর্তীকালে বদ্ধ উন্মাদ হয়ে যান এবং একদিন একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নবাব সিরাজের আরও এক সেনাপতি রায়দুর্লভ, তিনিও সবার সঙ্গে হাত মিলিয়ে যোগ দিয়েছিলেন পলাশীর ষড়যন্ত্রে। তার ফলে বাকি সবাই যখন যুদ্ধ করতে ব্যস্ত তখনও তার বাহিনী নিয়ে দর্শকের ভূমিকায় পালন করছিলেন। 1765 সালে বক্সারের যুদ্ধের পূর্বে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গের চূড়া থেকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা নদীতে। উর্মিচাঁদ ছিলেন ব্যবসায়ী। তাকে লর্ড ক্লাইভ নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। ইংরেজদের সঙ্গে চুক্তিবদ্ধ হয় নবাব সিরাজ পরাজিত হলে নবাব সম্পত্তির 4 আনা অংশ ভাগ পাবেন সে। তবে সেই চুক্তিপত্র জাল দাবি করে তাকে কোনো টাকা দেওয়া হয়নি ইংরেজ কোম্পানির পক্ষ থেকে। তিনি নবাবের ধন সম্পদ থেকে প্রায় 40 লক্ষ টাকা ভাগ পেতেন। সেই টাকার শোকে উর্মিচাঁদ পাগল হয়ে যায়, মুর্শিদাবাদের রাস্তায় এদিক ওদিকে ঘুরে বেড়ায়, এভাবেই কোনো একদিন মারা যান। মীর জাফর ও ঘাসেটি বেগমের সহচর রাজা রাজবল্লভ ঢাকার নবাব ছিলেন। বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করে নবাব সিরাজের মনে অসন্তোষ সৃষ্টি করেছিলেন। তার পুত্র সব নিয়ে কলকাতায় ইংরেজদের কাছে পালিয়ে যান। পরবর্তীকালে মীর কাসিম সন্দেহ করেন এর সাথে হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো গোপন যোগাযোগ আছে। তার ফলে তাকে নদীর জলে ডুবিয়ে হত্যা করা হয়। সেই সময়ের সবথেকে ধনী ব্যবসায়ী ছিলেন জগৎ শেঠ। তিনি নবাব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা ধার দিতেন।
এই জগৎ শেঠ ইংরেজ ও মীর জাফরের মধ্যে ষড়যন্ত্রের সেতু নির্মাণ করেছিলেন। বক্সারের যুদ্ধের আগে মীর কাসেমের আদেশে জগৎ শেঠকে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গ থেকে ফেলে হত্যা করা হয়। আবার অনেকে বলেন তিনি পাহাড় থেকে পড়ে নাকি মারা গিয়েছিলেন। মীর কাসেম ছিলেন মীর জাফরের জামাতা। মীর কাসেমও বাংলার নবাব হয়েছিলেন, তবে তিনি ইংরেজদের সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হন এবং প্রতিবারই পরাজিত হয়ে শেষ পর্যন্ত পালিয়ে যান। জঙ্গলে তার দুই পুত্রকে ইংরেজরা হত্যা করেন। পরবর্তীকালে দিল্লির রাজপথে বেওয়ারিশ লাশ হয়ে পড়েছিলেন এই বাংলার নবাব মীর কাসেম। মীর জাফরের বড় ছেলে মিরন। পলাশির যুদ্ধের পর মিরনের ক্ষমতা আরও বেড়ে যায়। বাবাকে সামনে রেখেই নবাবি করতেন কথা বলাই যায়। তার নির্দেশেই মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে 2রা জুলাই রাত্রে কারাগারের অভ্যন্তরেই নৃশংসভাবে হত্যা করে। তবে তার পরিণামও ভালো হয়নি। পরবর্তী সময়ে বিহারে বজ্রপাতে নাকি মিরনের মৃত্যু হয়। তখন বাংলার মসনদে মীর জাফর। তবে শোনা যায় বজ্রপাতে নয়, ইংরেজরাই তার তাঁবুতে আগুন লাগিয়ে তাকে হত্যা করে এবং বজ্রপাতে মারা গিয়েছে এ ঘটনা রটিয়ে দেওয়া হয়। ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক বলে চিরপরিচিত মীর জাফর। পলাশির যুদ্ধের পর বাংলার মসনদে বসেন মীর জাফর। তবে তখন মীর জাফর ইংরেজদের হাতের পুতুল। ইংরেজদের কথা মতো তাকে সব কিছু করতে হয়। মাঝে কিছু ঝামেলার জন্য তাকে মসনদ থেকে সরিয়ে বসানো হয় তার জামাতা মীর কাসেমকে। সিংহাসন হারানোর পর মীর জাফর মানসিক যন্ত্রণায় ভুগতেন। তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য কুষ্ঠরোগ। 1765 সালে 74 বছর বয়সে ধুকে ধুকে তিনি মারা যান। পলাশির যুদ্ধ হারেনি নবাবের দুর্বলতায়, হারিয়েছিল বিশ্বাসঘাতকদের দংশনে। ইতিহাস আমাদের শেখায় বাহ্যিক শত্রু যতই শক্তিশালী হোক, অন্তরের শত্রুই দেশকে সবথেকে বেশি ধ্বংস করে। মানুষ ভাবে আজ যে অন্যায়টা করলো কাল সবাই সেটা ভুলে যাবে, সময়ের সাথে সব মুছে যাবে। কিন্তু ওই যে কথায় আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না, এটাই তার নিয়ম। পাপের খুবই খারাপ একটা স্বভাব আছে, সে চুপ থাকে, লুকিয়ে থাকে, কিন্তু হারিয়ে যায় না। সুযোগ পেলেই ঠিক ফিরে আসে, কখনো দ্বিগুণ হয়ে, কখনো বা শতগুণ হয়ে।